আমি ঠিক উস্কানি শব্দের সঙ্গে একমত না, যেভাবে তাকে বলা হয়েছে। আর সব ব্যাপারে মামলা এবং গ্রেপ্তার এই ব্যাপারেও আমি একমত না। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে যে আন্দোলন করেছি, যত মামলা এবং কথায় কথায় গ্রেপ্তার, গুম, অপহরণ, নির্যাতন, এটার মুখোমুখি হয়েছি। তো গণতান্ত্রিক ব্যবস্থা ফেরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো ভিন্ন মতের একটা ব্যাপার থাকবে। এবং আনিস আলমগীর যে কথাগুলো বলছিলেন, সেগুলো জবাব দেওয়ার লোক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে না থাকলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেগুলো জবাব সাংবাদিকতার ক্ষেত্রে থাকতে হবে। তবে একটি বিষয় হচ্ছে, অতীত সরকার থেকে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে, তা আমরা এই সমাজে জানি যে নিষিদ্ধ যে পণ্য সেটা ব্যবহার করা, প্রকাশ্যে আনা, এটা আইনত দণ্ডনীয়। সেটি রাজনীতির ক্ষেত্রে একসময় কমিউনিস্ট পার্টি যারা সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের মধ্য দিয়ে নির্বাচনের না, তারা কিন্তু নিষিদ্ধ ছিল এবং সেটা স্বীকারে হত্যাই করেছে শেখ মুজিব। তো তার মানে তো সেরা শিকদার তার রাজনৈতিক আদর্শ বা তার রাজনৈতিক লক্ষ্য এটা সাধারণ খনির মতো না। তো তার রাজনীতি সম্বন্ধে ভিন্ন মত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। তা আনিস আলমগীরের যে বিষয়টি, সে একটি নিষিদ্ধ সংগঠনে, যে সংগঠন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, এটা বড় কথা না। দেশটা গণতান্ত্রিক ধারা থেকে পুরোপুরি ভাবে আহ, আপনার স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিজমের যে ধারা, সেই ধারায় নিয়ে গেছে গায়ের জোরে। আমরা যদি 71 সালের মুক্তিযুদ্ধের সময় যারা গণতন্ত্রের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানে, তারা তাদেরকে অপরাধী ভাবে, তাহলে পরে এই বিগত প্রতীক সরকার একই ব্যাপার। তাদেরকে তো সেই অপরাধী ভাবা ব্যাপারে হচ্ছে না, তাদের তো অপরাধী ভাবা হ্যাঁ, হচ্ছে না। অপরাধী কেন? কোথায়? কারণ শেখ তারা হাসিনার তো নিষিদ্ধ না। যে তারা তো নিষিদ্ধ আইনত হচ্ছে দণ্ড, না, তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা তারা তো মানে রাজনীতি করতে না পারছে না। যেমন এই যে প্রতীক সরকারের দখলদার প্রধানমন্ত্রী বলল, তাকে যে দণ্ডিত করা হয়েছে আইনের মধ্য দিয়ে। তো এই এই দণ্ডের মধ্যে দিয়ে তো তাদের সমর্থক, শুভানুধ্যায়ী, এদের তো বোঝা উচিত যে তারা কোন পক্ষ অবলম্বন করেছে। সেই জায়গায় তাকে গ্রেপ্তার বা মামলা, এটাকে আপনি বাদ দিবেন কিভাবে? ও যদি একটি সুস্থ গণতান্ত্রিক ধারার পক্ষে, ও যদি ওই ধারার পক্ষে থেকে কথা বলে, নিষিদ্ধ সংগঠন অথবা ফ্যাসিজমের পক্ষ অবলম্বন করলে, তাহলে আপনার তার প্রতি সহমর্মিতা। গত সরকারের সময় যারা, আমরা নিজেরাও, সে মানে আপনি কি রাজনীতিবিদ, মনে সে করেন আনিস আলমগীরকে সাংবাদিক, গ্রেপ্তার করাটার একটা মানে যৌক্তিকতা আছে? যৌক্তিক এটা আদালত বলবে। আমি তার ফ্যাসিজমের পক্ষে, যেমন হিটলারের নাৎসির অনুসারীরা এখনো যদি কোনো জায়গায় থাকে, তার বয়স যদি 100 হয়, সে গ্রেপ্তার হবে, সে বিচারের মুখোমুখি হবে। তো তার সে তো যে পক্ষ অবলম্বন করেছে, সেটা তো নাৎসিদের যে সংগঠনের অনুসারী আওয়ামী লীগ তো বাংলাদেশে, সেই নাৎসিদ পক্ষ অবলম্বন করেছে। গণতান্ত্রিক বিধি 15 বছর কোনো নির্বাচনই হয়নি, সেই নির্বাচন না হওয়াটাকে সে ভালো যদি মনে করে, বা সেই শক্তি, সে একবারের জন্য 3 বারের নির্বাচনকে বিরোধিতা করছেন। সেই জন্য না, আনিস তিনি আলমগীর আসলে এই বা ওই তিনবারের নির্বাচন টাইপের, যে খারাপ হয়েছে বা নির্বাচন যে হয়নি, এটা তো অবশ্য তিনি বলেছেন বিভিন্ন, মানে আমার অনুষ্ঠানেও বলেছেন আমি বলে দেখি আমি নাই। বললাম আর কি। তিনি এই না, বিষয়টাকে আপনি ডক্টর জাহিদের সাথে আপনার অনেক অনুষ্ঠান শো যেহেতু করেছেন, করছে, নিশ্চয়ই বলবেন। এটা ঠিক আছে। এবং সেটা যদি আপনি কোর্ট বিবেচনায় নেয়, দিতেই পারে। কত বড় বড় অপরাধী তো জামিন পেয়ে গেছে। এই যে একটা শুটার যে হাদিকে গুলি করে মেরেই ফেললো, খুন করলো, সে তো কোর্টের মাধ্যমে তো আসছে। আমি মনে করি যে সেখানে আসলে জামাত আহ, এবং বিএনপির আইনজীবীরা তাকে সহায়তা করেছে বলে জানা যাচ্ছে, যে তার জামিন পাওয়াতে আনিস আমি আমি আলমগীরের জন্য। ওই প্রসঙ্গে যাব না। সহায়তা কে করছে, কি করেন, সেটা আমি বিতর্কে আমি যাব না। কোর্ট তাকে জামিন দিয়েছে। একটা ক্রিমিনালের পক্ষেও একটা আইনজীবী দাঁড়াতে পারে নিশ্চয়ই। আইনে দিয়ে। তো ক্রিমিনালের পক্ষে যদি আইনজীবী দাঁড়ায়, তো তার তো কিছু লজিক থাকতে পারে, তার তো কিছু ভাবনা থাকতে পারে। সেটি যদি উইন করে, তো খুনি তো অনেক সময় মুক্তি পেতে পারে, সেটা রিজন থাকতে পারে। কোর্ট দিয়ে কি মনে করে? তো আমি সেই বিতর্কে যাচ্ছি না, কারণ আমি নিজে আইনজীবী না। আমি সাধারণ দৃষ্টিতে যেটা মনে করি,
যে অতীত সরকারের পক্ষ অবলম্বন করে আপনি একই সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন, বাসায় থাকবেন, ঘুরে বেড়াবেন, এটা তো খুব কঠিন ব্যাপার হবে। তাহলে পরে আপনি চিহ্নিত হচ্ছেন যে আপনি লুটপাটকারীর পক্ষে, গণহত্যার পক্ষে এবং সন্ত্রাসের পক্ষে। তো এটার পরিণতি কি হতে পারে, এটা আমার কাছে। আর গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বারবার অ্যারেস্ট হবেন, জেলে যাবেন, যেটা অতীতে 15 বছরে শুধু বিএনপি না, অন্যান্য সকল রাজনৈতিক দল, সাংবাদিক, পেশাজীবী কি অপদস্থ হয়েছে, কি পরিস্থিতির মুখে তারা পড়ছে। তারা তো কোনো আহ, সরকারের পক্ষ অবলম্বন করছিল না, আর এখন তো খুনির পক্ষ অবলম্বন করছে। এটা তো আমার নিজের কাছে জি মনে হচ্ছে। জি আমি জনাব আগে শামসুজ্জামান শুনতে দুদু বলেছি গ্রেফতার বা জুলুম বা নির্যাতন, আমি নিজেই পছন্দ করি না, কারণ আমি নিজে এটা শিকার হয়েছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে থেকে যদি সে শিকার হয়, তাহলে আমার আপত্তি আছে। জি কিন্তু জি ফ্যাসিজমের পক্ষ নিয়ে বা খুনির পক্ষ নিয়ে বা লুটেরার পক্ষ নিয়ে আপনি হলে তো এক জিনিস হলো না। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনার অবস্থান স্পষ্ট। আদালতের কথা বলছেন, আদালত বেগম জিয়াকেও কারাদণ্ড দিয়েছিলেন, তারেক রহমানকেও কারাদণ্ড দিয়েছিলেন। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে আসলে আনিস আলমগীরের গ্রেপ্তার, জনাব শামসুজ্জামান দুদু বলছিলেন যে ফ্যাসিজমের পক্ষে হলে, আপনি শুনছিলেন যে লুটপাট ফ্যাসিজমের পক্ষে হলে তার তো সাধারণ জীবনযাপন করার কথা না। কিন্তু আমরা দেখছি আসলে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন সাংবাদিকদের, আন্তর্জাতিক সংস্থা তারা প্রতিবাদ করছে এই বিষয়টির। আহ, এটারও মানে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, আপনি কিভাবে দেখেন? আপনি যেটা বলছেন রাইটলি, ওনার সাথে আমি শো করেছি এবং ওনার বক্তব্যের সাথে আমার তীব্র দ্বিমত আছে। আমরা অন নিশ্চয়ই। রেকর্ড মাঝে মাঝে বেশ টাফ ডিবেট করেছি। তার কথাকে আমার খুব যৌক্তিক মনেও হতো না, প্র্যাকটিস করেছি। এখন প্রশ্ন হচ্ছে তার উপরে যা হলো সেটা হওয়া কেমন হয়েছে। আমি আসলে এটা একেবারেই অনুচিত হয়েছে বলে মনে করি। কেন? আমরা রাষ্ট্রকে যেভাবে বুঝতে চাই, রাষ্ট্রের বোঝাবুঝিটা কিরকম? রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা চুক্তি নাগরিকের সাথে রাষ্ট্রের। সে এই চুক্তির বলে তার অনেক কিছু রাষ্ট্রকে দিয়ে দেয়। যেমন আপনি একটা রাষ্ট্রে বাস করে বলতে পারেন না যে আমি ট্যাক্স দেবো না, আপনাকে ঘাড় ধরে ট্যাক্স দিয়ে যাবে সে, না হলে আপনাকে ফৌজদারি মামলা দিতে পারবে। এর বিনিময়ে আমি কিছু জিনিস রাষ্ট্রের কাছ থেকে পাই, সেটা হচ্ছে আমি আইন দ্বারা পরিচালিত হব। আমি যতক্ষণ পর্যন্ত কোনো আইন ভাঙবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোন রকম রাষ্ট্রের কোনো কোয়ার্সিভ স্টেটের মুখোমুখি হব না। কোন ব্যক্তি আমার বিরুদ্ধে যদি কিছু করে, রাষ্ট্র আমার মধ্যস্থতা করে সিদ্ধান্ত নেবে যে কে ঠিক করেছে। এর মধ্যে আনপ্লেজেন্ট থাকতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু আমার ভালো লাগছে না ডাজন্ট নেসেসারিলি মিন এটা বেআইনি। আনিস আলমগীর আওয়ামী লীগকে সফটলি প্রমোট করার চেষ্টা করেছেন, এটা ভুল না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আনিস আলমগীরকে সরিয়ে রাখে। যেমন ধরুন, আমি আওয়ামী লীগের রাইট নিয়ে কথা বলি, তো আওয়ামী লীগের মানুষজনকে যখন পেটানো হয় রাস্তায় ফেলে, এখন আমরা যদি বলি আওয়ামী লীগ করেছেন বলে পেটানো হতে পারে, আমি একদম একটা স্পেসিফিক উদাহরণ দিই। 5 আগস্ট পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেফতার হয়। তাকে ওখানেই শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরে কোর্টে আসার পর ওখানে হেনস্থা করা হয়। ওনাকে জেলে নেওয়ার পর উনি রীতিমতো আক্রমণের শিকার হন এবং আহত হন, হসপিটালে নিতে হয়। আমি খুব স্ট্রংলি এটার প্রতিবাদ করেছিলাম। মজার ব্যাপার, শেখ হাসিনার বিরুদ্ধে বহু বছরের আমার খুব লম্বা অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে। এই জুলাইয়ের সময় নিজের মুখেই বলছি, দেশে বসে বহু বড় ঝুঁকি নিয়ে কথা বলে গেছি, কিন্তু আমাকেও ছাড়া হয় নাই যে আমি আওয়ামী লীগের দোষর হয়েছে। এই জিনিসটা আমি আমাদের দেশের কাউকে কাউকে আইডেন্টিফাই করতে ভুল করতে দেখছি যে আইন আর তার অধিকার দুটো, মানবাধিকার দুটো দুই জিনিস। আইনে তার বিচার হতে পারে। এখন আনিস আলমগীর কি আইন ভেঙেছেন? আমি যদি সেটা খুঁজতে যাই, ধরুন আওয়ামী লীগ করা না, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এখন। মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সংজ্ঞাও দেওয়া আছে, লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ, জনসংযোগ, এগুলো নিষিদ্ধ আছে। এই কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ আছে। এখন আনিস আলমগীর কি আওয়ামী লীগ করেন? আমার মানে তার বক্তব্য যদি আপনি নেন, আপনি ওনাকে আওয়ামী সিম্পাথাইজার বলতে পারেন, কারণ আওয়ামী লীগের বহু কিছু জিনিস আসলেই সমালোচনা করেন। নির্বাচন, শেখ হাসিনার সময়ের কিছু, ভারত এখানে যেভাবে জেঁকে বসেছিল, সেগুলো সমালোচনা কিন্তু উনি করেন। উনি এখন যেটা বলতে চাইছেন, এই সরকারের সমালোচনা করছেন এবং আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত বলে মনে করছেন, এই বয়ান তৈরির চেষ্টা করতে। এটা উনি ছাড়াও আরো কয়েকজন বলেন এবং তাদের সাথেও আমরা এই ডিবেটটা করছি এবং আমরা মনে করি উই আর কেপেবল এনাফ এই ডিবেটটা করার জন্য। ডিবেটের সুরাহা হইতে হবে তা না। তো আনিস আলমগীর আমার দৃষ্টিতে কোনো আইন ভাঙেননি এবং উনি যা করেন সবকিছু প্রকাশ্য ভাবে করেন। একটা কথা একটু যোগ করে রাখি,
উনি ওসমান হাদি যে গুলিবিদ্ধ হয়েছে সেই ব্যাপারে তিনি নেহারি খেতে খেতে নাকি এরকম একটা ছবি দিয়েছেন, উনি ভাবছেন এই ব্যাপারটা কি, ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে। আমি আসলে অ্যাকাউন্টে গিয়ে দেখা হয়নি, আমি স্ক্রিনশটটা দেখেছি, অনেকে বলছেন। তো উনি যদি এটা করে থাকেন এটা অরুচিকর কাজ, কোনো সন্দেহ নাই। এগেইন, ইজ ইট আ ক্রিমিনাল অফেন্স? উত্তর হচ্ছে আমি অন্তত এটাকে মনে করি না। সো এই যে আমরা যে কোনো বক্তব্যকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করছি, শেখ হাসিনা কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এই কাজটা করতো। কতগুলো অস্পষ্ট ধারা ছিল, 25, 26, 28, 29, 31, ওর মধ্যে যে কোনো কিছু ধর সামাজিক অস্থিরতা তৈরি করা যাবে। এখন আনিস আলমগীর, হাসিনার কথা বলছি, ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আনিস আলমগীরের এই বক্তব্যকে অস্থিরতা তৈরি করা যাবে বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢুকিয়ে দিলাম। তো এখন এই যে আমি যা বলছি সেগুলো অস্থিরতা তৈরির জন্য তৈরি। এভরিথিং ইজ, আমি আপনাকে উদাহরণ দেই, উসমান হাদির হত্যাকাণ্ড তৈরির প্রেক্ষাপট তৈরির মধ্যে যাদের তালিকায় যাদের নাম আছে এর মধ্যে আমি আছি। খেয়াল করুন, আমি পাবলিকলি উসমান হাদির সমালোচনা করিনি, যে যে করেছে তারা তো আছেই। আর আমি কেন আছি? কারণ আমি এই গণ অভ্যুত্থানকে বিপ্লব হতে দেই নাই, আমি বিপ্লবের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছি। সেই কারণে বিপ্লব হয় নাই বলে, যেহেতু তাদের ভাষ্য মতে উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তো তাকে হত্যাযোগ্য করে তোলার মধ্যে আমিও আছি। তো এই প্রবণতাগুলো সমাজে কিন্তু শুরু হয়ে গেছে। উসমান হাদির রাজনীতির সমালোচনা থাকতে পারে না, যারা যারা সমালোচনা করেছে এখন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এই প্রবণতাটা ভয়ঙ্কর, কারণ আমরা রাষ্ট্রের হাতে এই ধরনের ক্ষমতা তুলে দিতে চাই না, এটা যে কেউই হোক না কেন। আর একটা কথা একটু মনে রাখতে হবে, গণতন্ত্র মানে আপনার অপছন্দনীয় ব্যক্তি, অপছন্দনীয় মতের সাথে সহাবস্থান। শারমিন, আমি মনে করি বাংলাদেশে অন্তত 20% মানুষ এখন আওয়ামী লীগ করে। আমি এটা নিতেই পারি না। আমার পরিচিত মানুষের মধ্যে আওয়ামী লীগ করা মানুষজন আছে, ক্লোজ বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে এসব নিয়ে, কিন্তু করে তো করে তো। এখন আমি কি করব? যতক্ষণ পর্যন্ত সে ক্রাইম করছে না, যতক্ষণ পর্যন্ত সে কোনো সুনির্দিষ্ট আইন ভাঙছে না, তত ওই আইন আইন হলেই যে হবে তা না। আইনের মধ্যেও আমরা চ্যালেঞ্জ করি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলেছি, আমরা বিশেষ ক্ষমতা আইন নিয়ে কথা বলি, কারণ হচ্ছে এইগুলো আইন হিসেবেই খারাপ। কিন্তু তারপর একটা আইন করেন, তারপর একটা আইন করা হোক, ওই আইন করে ঠিক আছে আওয়ামী লীগের ভোটের বা নির্বাচনের পক্ষে বললো তাকে জেলে যেতে হবে বলে একটা আইন বানিয়ে তারপর ধরেন। এগুলো করার মাধ্যমে আসলে ক্ষতি যেটা হয়ে গেল, আমি ওনাকে খুব সিগনিফিক্যান্ট মানুষ মনে করি না। উনি আসলে, সরি, রেসপেক্ট, আমি ওনার যৌক্তিক সেন্স বা উনি যেভাবে ওনার যুক্তি এস্টাবলিশ করতে যেতেন, আমি ওনাকে খুব পাওয়ারফুল কেউ মনে করতেন। কিন্তু ওনাকে গ্রেফতারের মাধ্যমে অনেক বড় ক্যারেক্টারে পরিণত করা হলো এবং পাওয়ারফুল করে ফেলা হলো। জি, একদম। জি, ডাক্তার জাহিদ ধন্যবাদ। আপনি বলছেন যে মামলা মানে একটা আইন থাকা লাগবে মানে ব্যবস্থা নেবার জন্য, কিন্তু একটু যদি শামসুজ্জামান দুদু আপনার মন্তব্য শুনি, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলেছেন আওয়ামী লীগের এখন মামলা লাগবে না, দেখলেই গ্রেপ্তার করে ফেলা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন নীতি, যাকে অবশ্য পদত্যাগের মানে আলটিমেটামের মুখে আছেন তিনি। আপনি তার এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন?